প্রথম হচ্ছে বড়ি। আচ্ছা দাও, প্রথমে ইসোফেগাস। ইসোফেগাস তোমাদের ইসোফেগাস হচ্ছে খাদ্যনালী বা অন্ননালী। খাদ্যনালী বা অন্ননালী বলা হয় ইসোফেগাসটা। ইসোফেগাসের তিনটা পার্ট আছে, একটা আছে থোরাসিক পার্ট, একটা আছে অ্যাবডোমিনাল পার্ট, একটা হচ্ছে কার্ডিয়াক পার্ট। এটা সাধারণত 10 ইঞ্চি মতো লম্বা থাকে। এটা তোমার শুরু হয় হচ্ছে ফ্যারিংসের পরের থেকে। ফ্যারিংস মানে এই যে গলগণ্ঠ বা কণ্ঠস্বর বা কণ্ঠনালী, যেটা কণ্ঠনালী। ল্যারিংস হচ্ছে শ্বাসনালী আবার, আর ফ্যারিংস হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীর নিচের থেকে শুরু হয়ে পাকস্থলী পর্যন্ত চলে আসে। এটা হচ্ছে এরকম একটা, তোমার একটা ছবি আঁকালে এইটা হচ্ছে অন্ননালী, এখানে এসে পাকস্থলীর সঙ্গে যুক্ত হয় আর কি। সার্ভিক্যাল পার্ট, থোরাসিক পার্ট আর কার্ডিয়াক পার্ট, এই তিনটা পার্ট 10 ইঞ্চি মতো লম্বা। এটা পুরো অনৈচ্ছিক মাংসপেশি দিয়ে তৈরি। অনৈচ্ছিক মানে কি? ইনভলন্টারি মুভমেন্ট। ইনভলন্টারি মুভমেন্ট, ভলন্টারি মুভমেন্ট। ইনভলন্টারি মুভমেন্ট মানে কি? যে মাংসপেশি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না আর কি। যে হ্যাঁ, অনৈচ্ছিক মাংসপেশি যাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি, যেমন হাত আমি কিন্তু কন্ট্রোল করতে পারি, কিন্তু খাদ্যনালী বা পাকস্থলী এগুলো আমাদের কন্ট্রোল করার সুযোগ থাকে না আর কি। এর ভিতর দিয়ে সাধারণত আমাদের খাদ্যগুলো যাতায়াত করে। খাদ্য এই পথ দিয়ে যায়, যে পাকস্থলীতে প্রবেশ করে আর কি। এটা একটা পথ, মানে সোজা কথা হচ্ছে এটা একটা খাদ্যনালীর পথ আছে। ওই যে দেখো, ওই যে ওই যে হ্যাঁ, পাইপের মতো ওই যে দেখা যাচ্ছে, লেখা রয়েছে দেখো অন্ননালী। এই যে মানবদের পরিপাকতন্ত্র বলে লেখা রয়েছে অন্ননালী, ওই যে দাগটা আছে ওইটা পাকস্থলী পর্যন্ত চলে আসছে। সার্ভিক্যাল পার্ট, থোরাসিক পার্ট, সার্ভিক্যাল পার্ট, থোরাসিক পার্ট আর কার্ডিয়াক পার্ট, এই তিনটা পার্টে ওকে ভাগ করা হয়েছে। যেটুকানি গলার ভিতর থাকে সেটাকে সার্ভিক্যাল পার্ট বলে, যেটুকানি বুকের মধ্যে থাকে সেটাকে থোরাসিক পার্ট বলে, আর কার্ডিয়াক পার্টটা মানে যেগুলো পাকস্থলীর সঙ্গে সংযুক্ত সেটাকে হচ্ছে কার্ডিয়াক পার্ট বলা হয়। এটা হচ্ছে মূলত এর কাজ। এর একটা মজার খুব আছে আর কি। ইসোফেগাসের নিচের পার্টে মানে 10 ইঞ্চি যদি লম্বা হয়, তাহলে নিচের 3 ইঞ্চি করে ভাগ করো, 3.5 ইঞ্চি করে হয়, তাহলে নিচের 3.5 ইঞ্চি যেটা, সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। কার্ডিয়াক পার্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। খাদ্যনালীতে কিন্তু ভালো ক্যান্সার হয়, ইসোফেগাসের লোয়ার পার্টে খুব ক্যান্সার হয় বেশি। আর একটা রোগ আছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, GERD বলা হয়, সংক্ষেপে বলা হয় GERD, GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এটা হচ্ছে পেটের মধ্যে যখন অ্যাসিড হয়, GERD, পেটের ভিতরে যখন অ্যাসিড হয়, তখন অ্যাসিড হলে অ্যাসিডটা রিফ্লেক্স করে আর কি, মানে উপরের দিকে ওঠে। যেমন অনেকে বলে না যে আমাদের গলা বুক জ্বালা করে, টক টক ঢেকুর ওঠে, গলা বেয়ে ওঠে, এরকম বলে না। এটা কিন্তু ওই কারণেই, ওই জিনিসের জন্য, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের জন্য এটা হয় আর কি। এর জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে কি? গ্যাসের ওষুধ, সঙ্গে ডমপেরিডন ট্যাবলেট আর একটু অ্যান্টিসাইকোটিক ড্রাগ সঙ্গে দিলে আরও ভালো হয়। দিলে এই জিনিসটা হয় না আর কি। এটা হ্যাঁ, অ্যান্টিগ্যাস্ট্রিক না, পার্কিনাইটিস ড্রাগস আর কি। এটা হচ্ছে
তোমার খাদ্য খাদ্য নালীর ভিতরে খাদ্যটাকে মুভমেন্ট করে সামনের দিকে সরায়, প্লাস কিছু আনওয়ান্টেড গ্যাসও দমন করে আর কি। গ্যাসের ওষুধ বলতে আমরা সাধারণত অমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল বা ইসোমোপ্রাজল এইসবগুলো বুঝি, ডেক্সলাক্সোপ্রাজল এই সমস্তগুলো বুঝি। কিন্তু আমরা যখন দেখি যে একটা লোকের গ্যাসের সাথে সে বলছে যে আমার গলা বুক জ্বলে বা আমার চুকা চুকা ঢিকুর ওঠে, তখন আমরা ওই সঙ্গে ডমপেরিডন ট্যাবলেট যোগ করি আর কি, যোগ করি, প্লাস একটা অ্যান্টাসিড সিরাপও আমরা যোগ করি আর কি। অ্যান্টাসিড সিরাপ দেওয়ার কাজ উদ্দেশ্য হচ্ছে এইটা যে নিচের দিকে যেখানে আলসার আছে, আলসারের পরে একটা প্রলেপ পড়ে, একটা প্রোটেকশন দেওয়া যায় এবং একটা প্রলেপ পড়ে। এই প্রলেপ পড়াটার জন্যে মোটামুটি অ্যাসিডটা ওই ঘাড় জায়গায় আর পড়তে পারে না। যখন দেখা যাচ্ছে নিচে এখানে একটা ঘা হলো, এই পাকস্থলী এই জায়গাটায় যদি একটা ঘা হয় আর এর উপরে যদি অ্যান্টাসিড এসে একটা কোটিং করে রাখে, তাহলে তো অ্যাসিডটা এর ভিতরে আর যেতে পারবে না, সেক্ষেত্রে ঘাটা কমে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা অ্যান্টাসিড ওষুধ দিই আর গ্যাসের ওষুধ দিই আর একটু ডমপেরিডন দিই। এদের সঙ্গে একটু ফ্ল্যাকল তো বাচ্চাদের ওষুধ, সাধারণত বাচ্চাদের জন্য এটা ব্যবহার করা হয়। ফ্ল্যাকল ট্যাবলেট আছে, কিন্তু এটা গ্যাসের জন্য হয়, কিন্তু বাচ্চাদের বেলা বেশি ব্যবহার করা হয়। বয়স্কদের ফ্ল্যাকল খুব একটা দেওয়া হয় না আর কি, ডমপেরিডনটাই ব্যবহার করা হয়। আর একটা জিনিস হচ্ছে যে যখন কোনো রোগী এই ধরনের কোনো সমস্যার কথা এসে বলে, তখন আমরা এই ওষুধগুলো দেওয়ার সময় তারে কিছু বিধিনিষেধও বলে দিই। তা নাহলে সারা জীবন তো একটা লোক গ্যাসের ওষুধ খেয়েই পারবে না, পারবে? অ্যান্টাসিড খেয়েই পারবে না, পারবে? তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত সময়টা তাকে ওষুধের সঙ্গে যাতে তার লেগে থাকতে না হয়, সেই জন্যে সে কি করবে, সে কিছু নিয়মকানুন মানবে আর কি। যেমন ভাত খেয়ে উঠে পর পানি খাওয়া যাবে না, ভাত খেয়ে আধা ঘন্টা পরে পানি খাবে। ভাতগুলো খাওয়ার সময় খুব বেশি করে চাবাই খাবে, চাবাই মানে 90% বা 80% ভাত একদম পিষে যাবে, ঠিক আছে? তেল ঝাল মশলাযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করবে। তারপর বাজারের যে খাবারগুলো সাধারণত যে সমোসা, বিস্কিট, ভাজা, চপ, সিংড়া, এসবগুলো জিনিসপত্রগুলো সে খাবে না আর কি। সময় মতো খাওয়া দাওয়া করবে, এইসবগুলো খাবে, খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করবে না আর কি। এরকম যদি হয় তাহলে তার গ্যাস কমতে বাধ্য আর কি। আর একটু হাঁটতে হবে, পানি খেতে হবে বেশি করে, একটু হাঁটাহাঁটি করতে হবে। যারা সবসময় শুয়ে থাকে, খায় আর শোয়, কোনো কাজকর্ম নেই, তাদের কিন্তু এরকম সমস্যা তৈরি হয়। এগুলো খাদ্যনালীর ব্যাপারে এইটুকানি জানো আর কি। তারপরে আছে পাকস্থলী। না, ওটা আমার বললো যে 19 থেকে নিতে আর কি। তারপরে পাকস্থলী কি, পাকস্থলীর কাজের বর্ণনা। পাকস্থলী হচ্ছে আমাদের খাদ্যের ভাণ্ডার, খাদ্য গুদামের একটা ভাণ্ডার, যেটা খাদ্যদ্রব্যকে মজুত করে রাখে আর কি। গোডাউন, এটার নাম হচ্ছে পাকস্থলী, এটার নাম হচ্ছে ফান্ডাস। বডি, আর এটার নাম হচ্ছে পাইলোরাস। এটা হচ্ছে পাকস্থলীর 3টা অংশ। হ্যাঁ, ফান্ডাস, বডি আর পাইলোরাস, 3টা অংশ।
তিনটা অংশ এই পাকস্থলীর। প্রথম এক এক করে আসি আমরা। পাকস্থলীর ওগুলো সব বইতে আছে, তোমাদের লিখতে হবে না বাবা, এগুলো সব বইতে আছে। এগুলোর কতকগুলো জিনিস তৈরি হয়, সেই কথাগুলো আলোচনা করার জন্য আসলে পাকস্থলীটা মূলত ইনভলন্টারি মাসেল দিয়ে তৈরি, ঠিক আছে। খাদ্যের গোডাউন বা স্টোর, ভাত খাওয়ার পরে আমরা সেই ভাতগুলো যেই পাকস্থলীতে জমা হয়, জমা হওয়ার পরে পাকস্থলীতে বিভিন্ন জারক রস বা বিভিন্ন পাচক রস এই সমস্তগুলো এসে খাদ্যদ্রব্যগুলোকে দলায় মলায় করে আর কি, হ্যাঁ, মিক্সিং করে তারপরে ওটাকে আস্তে আস্তে নিচের দিকে পাঠায়। নিচের দিকে পাঠাবে কোন জায়গায়? পাইলোরাস রয়েছে, পাইলোরাসের পর স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন রয়েছে, এখানে পাঠাবে আর কি, ঠিক আছে। পাঠানোর পরে এখান থেকে প্যানক্রিয়াস থেকে আসে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, তারপরে ইনসুলিন হরমোন আসে, এরকম বিভিন্ন জায়গার থেকে বাইল আসে, পিত্তথলির থেকে পিত্তরস আসে, এগুলো এসে মূলত খাদ্যদ্রব্যগুলোকে হজমে সহায়তা করে। পাকস্থলী, আমরা একটা কথা বলি, পাকস্থলীতে মূলত খাদ্যদ্রব্যগুলো যে সময়টুকু ধরে থাকে সেই সময়টুকু আমাদের খিদে লাগে না, কয় পেট ভরা। মানে এখন যদি আমি দুপুরের ভাত খাই তাহলে তো আমার পাকস্থলীটা ফুল থাকবে। তারপর যদি কেউ খেতে বলে, আমরা তো আর খেতে পারবো না, পারবো? আমরা বলি যে আমাদের পাকস্থলীটা ফুল, তার মানে পাকস্থলীতে এই খাদ্যদ্রব্যগুলো থাকে। এখন পাকস্থলীতে এই খাদ্য ঠিক মতো বা সময় মতো বা চর্বণ করে যদি না পাঠানো হয় তাহলে তাদের ইনডাইজেশন হয়, বদহজম হয়, খাদ্য ঠিকমতো হজম হয় না, পাতলা পায়খানা হয়, অনেকে বলে যে আম পড়ে, এই সমস্তগুলো নানান তার সমস্যা হয় আর কি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, হচ্ছে এই যে পাকস্থলীতে যখন কোনো খাদ্যদ্রব্য আমরা খাবো তখন মানে পাকস্থলী যাতে সেটা সহজে হজম করতে পারে বা পাকস্থলীর জন্য কষ্ট না হয়, এই সমস্ত জিনিসগুলো চিন্তাভাবনা করে আমাদের খেতে হবে আর কি, ঠিক আছে। এগুলো চিন্তাভাবনা করে আমাদেরকে খেতে হবে আর কি। আর পাকস্থলীর কিছু কিছু রোগ হয়, পাকস্থলীর কিছু কিছু রোগ আছে, যেমন গ্যাস্ট্রাইটিস মানে ওই যে তোমাদের আগে একবার বলেছিলাম টিআইএস যাদের আছে তাদের বুঝতে হবে যে একটু ইনফ্লামেশন বা একটু ইনফেকশান এগুলো হচ্ছে আর কি, কথা বোঝা গেছে? তাহলে গ্যাস্ট্রাইটিস যদি হয় তাহলে পেটের মধ্যে জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে, বমি হয়, বদহজম হয়, পাতলা পায়খানা হয়, পেট ফাঁপে, ঢেকুর ওঠে, টক ঢেকুর ওঠে, এরকম অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে। তাহলে এর থেকে আমাদের পরিত্রাণের উপায় কী? এর থেকে আমাদের পরিত্রাণের কিছু কিছু উপায় আছে, ঠিক আছে। যেমন আমরা আজিজুল দাও, একটু চা দাও। এর চাইতে এর মধ্যে কিছু কিছু রোগ হয়, সে রোগগুলো হচ্ছে যে মনে করো গ্যাস্ট্রাইটিস, পিইউডি, পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক, এই সমস্ত ধরনের সমস্যাগুলো পাকস্থলীতে হয় আর কি। হলে আমরা কিছু কিছু চিকিৎসা দিই আর কি। এইগুলো চিকিৎসাগুলো একটু মনে রাখতে হবে আর কি। চিকিৎসাগুলোর মধ্যে একটা হচ্ছে, প্রথমে আমরা সিরাপ গ্যাবিফ্লক্স দিলাম, 3 ফাইল খাদি বললাম, এটাগুলো তোমরা লিখে নাও, বইতে লেখো, বইতে ওই যে বইতে যে চিকিৎসা বইতে লেখো, তাহলে মনে থাকবে।
হ্যাঁ, খাতায় লেখো 2 চামচ করে 3 বার ভাত খাওয়ার পর। 2 দাও ডেক্সল্যান্সোপ্রাজল, এখন খুব বেশি চলে আর কি, ডেক্সোপ্রেক্স। এটা বাদে তোমরা তোমাদের মতো করেও দিতে পারো আর কি। গ্যাবিফ্লক্স, গ্যাবি FLUX, গ্যাবিফ্লক্স। তিন ফাইল, আর এইটা তো 30 mg। হ্যাঁ, ডেক্সোপ্রেক্স, DEXOPREX, গ্যাবিফ্লক্স 60টি, সকালে একটা রাতে একটা, খালি পেটে 1 মাস। 30 মিলিগ্রাম। অ্যান্টাসিড গ্রুপেরই ওষুধ, সোডিয়াম সাকসিনেট না কি যেন দিয়ে বানানো আর কি, ওরা আমার সঠিক মনে নেই। না, এটা হচ্ছে ডেক্সল্যান্সোপ্রাজল, এটা এখন সব খুব ভালো চলে আর কি, এটা খুব ভালো কাজও করে। আর এই ডনে 3 বেলা 3টা খালি পেটে, ঠিক আছে। এই সঙ্গে আর একটা ওষুধ দিতে হয়, সে একই কাজ। হ্যাঁ, গ্যাবিফ্লক্স। গ্যাস, সবগুলোই গ্যাসের ওষুধ। আর এই সঙ্গে আর একটা ওষুধ দিতে হবে, এটা একটা অ্যান্টিসাইকিট্রিক ড্রাগ, ট্যাবলেট ধরো ডাইকন্টিন। ডাইকন্টিন আছে ফ্লুপেন্টাজল আর মেলিট্রাসিনের কম্বিনেশন। এটা রোজ সকালবেলা একটা করে খাবে, ওই লোক তাহলে মানসিকভাবে ভালো থাকবে। আরে অত কথা মনে রাখার দরকার নেই, এটা প্রলেপ দিচ্ছে আর গ্যাস অ্যাসিড থাকলে সেটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। এইটা এটা ডাইকন্টিন। এটা রোজ সকালবেলায় উঠে একটা খাবে খালি পেটে। এটা খেলে হবে কি, তোমার মানসিক একটা ভারসাম্য যেটা, এইটা বজায় থাকে। তার আমার কথা শেষ করতে দেওয়া আগে, এটা হচ্ছে অ্যান্টি সাইকিয়াট্রিক ড্রাগ মনে করো, মানে মানসিক অস্থিরতার ওষুধ। মানসিক অস্থিরতা থাকলে একটা লোক যদি গ্যাস হয় বা গ্যাসের ওষুধ খায়, তাহলে তার যদি গ্যাস্ট্রিক থাকে, তাহলে সে সারাক্ষণ একটা দুশ্চিন্তায় থাকে। দুশ্চিন্তা দুর্ভাবনা মুক্ত করতে গেলে একটা ওষুধ লাগে, এটা হচ্ছে সেই জিনিস, সেটা মনে রাখো। দুশ্চিন্তা মুক্ত এটা জিনিস, এটা দিতে পারো। অথবা সঙ্গে একটু, অনেকে আছে সঙ্গে একটু ঘুমের বড়ি দেয়, এটা বেশিরভাগ লোক পছন্দ করে। সঙ্গে একটু পেস 0.5 মিলিগ্রাম, রাতে রাতে একটা করি, 1 মাস।
এরাগুলো খাবে, এগুলো খেলে তার ওইগুলো মোটামুটি ভালো হয়ে যাবে। লিখেছো? লেখা হয়েছে? এই যে মাস্টারবাবু লিখেছেন। এইবার আসেন যে এই যে ট্রিটমেন্টটা আপনাদেরকে দেওয়া হলো, এই ট্রিটমেন্টটা পাকস্থলীর কোন কোন রোগে দেওয়া যায়? এটা চিকিৎসা তোমাদের লেখায় দেওয়া হয়েছে তো, কি বলা হয়েছে? হ্যাঁ, তাদের ওষুধ বলা হয়েছে না? এই রোগগুলোর ওষুধ তো বলা হয়েছে এইটা। তাহলে এখন তোমাদের এইটা মনে রাখতে হবে যে এইটা পাকস্থলীর আর কোন কোন সমস্যা হলেই এই চিকিৎসাটাই চলবে আর কি, বা এই চিকিৎসাটাই বলবৎ রাখা যাবে। তোমরা একটা চিকিৎসা শিখলে তো, এই চিকিৎসাটা ধরো গ্যাস্ট্রিকের জন্যে, বা পেটে যদি আলসার থাকে, বা যদি পেট গরম হয়, বদহজম হয়, দুশ্চিন্তা দুর্ভাবনা হয়, পেটের কোনো সমস্যার জন্য হয়, তাহলে আমরা এই চিকিৎসাটা দিতে পারি। এইটা বাদে আর কি কি হলে এই ওষুধটা দেওয়া যায়, আর কি কি কারণে এই ওষুধটা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এরকম। মনে করো একটা লোক তোমার কাছে এসে কমপ্লেন করছে যে ডাক্তারবাবু আমার কিছু খাইলে গলা বুক বেয়ে ওঠে। ভালো করে শোনো, আমার কিছু খাবার খাইলে বা কোনো খাবার দাবার বা অন্য কোনো কিছু খাইলে গলা বুক বেয়ে ওঠে, অল্প কিছু খেলেই গলা বুক বেয়ে ওঠে। এরকম যদি কোনো রুগী এসে তোমার কাছে পড়ে, তাহলেও তুমি তাদেরকে এই চিকিৎসাটা দিতে পারবে। তাহলে পেপটিক আলসার ডিজিজ, যেটা পেপটিক আলসার মানে গ্যাস্ট্রিক আলসার আর ডিউডিনাল আলসার। ডিউডিনাল আলসার কি সেটা হচ্ছে ভালো করে একটু বোঝার দরকার আছে। এখানে যে পাকস্থলীটা, এর এইখানে যে অংশটা আছে এটা হচ্ছে ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ, তাই না? ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম স্মল ইন্টেস্টাইনে আছে, তার ডিউডেনামটা হচ্ছে ফার্স্ট পার্ট। ডিউডেনালটাও আলসার হয়। তাহলে এইটার উপরে হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, এটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, জিইউ মনে করো। আর এইটা হচ্ছে ডিইউ, মানে ডিউডেনাল আলসার। এই দুটো মিলি পেপটিক আলসার, পিইউডি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য, হ্যাঁ এইটার মধ্যে কি করে পার্থক্য করবা? কারণ গ্যাস্ট্রিক আলসার না, গ্যাস্ট্রিক আলসারটা বেশি ক্যান্সারের দিকে যায়। গ্যাস্ট্রিক আলসারের ঘাটা যদি হয় তাহলে ক্যান্সারের দিকে বেশি যায়, আর ডিউডেনাল আলসারের ঘাটা ক্যান্সারের দিকে যায় না, কম যায়। তাহলে তোমার তো একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা কি? তোমার একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা কি? প্রশ্ন থাকবে। তাহলে এই দুটো আমরা পার্থক্য করব কি করি? গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসার, এই ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার, এর মধ্যে আমরা পার্থক্য করব কি করি? অনেকগুলো পার্থক্য আছে, তার মধ্যে কটা পার্থক্য তোমাদের কমনলি মনে করার জন্য বলে দিয়েছে। ও লিখতে হবে না, লেখার দরকার নেই, শুধু শোনো, শুনলে তোমাদের মনে থাকবে। গ্যাস্ট্রিক আলসারের রুগীরা চিকন হয় বেশি। গ্যাস্ট্রিক আলসারের রুগীরা চিকন হয়, মানে শরীর স্বাস্থ্য একটু খারাপ হয় বেশি, নাটানি বলে না বাংলায়, নাটানো হয় বেশি। তাহলে গ্যাস্ট্রিক আলসারের রুগীরা যদি নাটানো হয় বেশি, তাহলে ডিউডেনাল আলসারের রুগীরা কী হবে? ওর উল্টোটা হবে। এবার ব্যাখ্যা আছে কেন মোটা হবে আর কেন চেকন হবে। গ্যাস্ট্রিক আলসারের রুগীরা কেন চেকন হবে?
এই প্রশ্নটা তো তোমার কাছে জিজ্ঞেস করবে। তুমি যখনই বলবা গ্যাস্ট্রিক আলসারের রুগীরা একটু চেকন হবে, একটু নাটানো হবে, মেজাজ খিটখিটি থাকে, আর ডিউডিনাল আলসারের রুগীরা থাকে শান্ত আর একটু শরীর স্বাস্থ্য ভালো। কারণটা কি, ব্যাখ্যা কি? মানসিক অস্থিরতা সব সব দুইজনেরই বাড়ে। মানসিক অস্থিরতা রোগ হলে আপনার যদি এখন বলা হয় যে আপনার টিবি হয়েছে, হ্যাঁ আসবে কিনা? তাহলে রোগ ব্যাধির কথা বললেই এমনি মানুষের দুশ্চিন্তা আসে আর কি। কিন্তু গ্যাস্ট্রিক আলসার আর ডিউডিনাল আলসারের এই নাটানোটা আর মোটা হওয়াটা এই পরে নির্ভর করে না। এটা হচ্ছে কি, গ্যাস্ট্রিক আলসারের রুগীরা কিছু খাইলে ব্যথা বাড়ে। খুব ভালো করে মনে রাখবে এটা, মানে এই একটা জিনিস দিয়েই সব বাজিমাত করা যাবে। গ্যাস্ট্রিক আলসারের রুগীরা খাইলে ব্যথাটা, এই জন্য ওরা কি করে, বেশিরভাগ না খেয়েই থাকে। ও খাইলেই ব্যথা বাড়বে না, আসলে দুটো ভাত খাও, না খাবো না, খালি ব্যথা বাড়বে, ব্যথার ভয়তে খায় না। না খাওয়ার কারণে শরীর স্বাস্থ্য একটু দুর্বল হয়ে যায়, ঠিক আছে। আর গ্যাস্ট্রিক আলসারের রুগীরা যখন খায় না, আমি বলতেছি, বা ভয়তে খায় না, বা আলসারের জন্যই খায় না, খাইলে ব্যথা বাড়বে বলে খায় না, এর উল্টোটা হবে ডিউডিনাল আলসারের বেলা। ডিউডিনাল আলসারের রুগীরা খাইলে আরাম পাকে, খালি পেটে বেশি ব্যথা করে। কথা কি বোঝা গেছে? গ্যাস্ট্রিক আলসারের রুগীরা খাইলে ব্যথা বাড়ে, আর ডিউডিনাল আলসারের রুগীরা খালি পেটে ব্যথা বাড়ে। তাহলে তখন সে কি করে, কোনো কোনো খায়। আরে কারণ তো আমিও তো তোমার যা বলতে পারবো, এটা বইতে আছে যে গ্যাস্ট্রিক আলসার ডিউডিনাল আলসারের রুগীরা খালি পেটে, খালি থাকলেই বেশি ব্যথা করে। বেশি ব্যথা করে কারণ অ্যাসিডের সংস্পর্শে আসে, এই জন্যই বেশি ব্যথা করে। তাহলে ও এই ব্যথা হওয়ার ভয়তে, না না না, এটা তো গ্যাস্ট্রিক আলসারে বলতে তো খাইতে চায় না। ডিউডিনাল আলসারের বেলায় তো সে খালি পেটে তার ব্যথা বাড়ে, খালি পেটে ব্যথা বাড়লে সে বারবার খায়, দুগুণ বিস্কুট খায়, একটা কলা খায়, দুটো মুড়ি খায়, দুটো খই খায়, দুটো পানি খায়। সঙ্গত গণে যে যত খায় তার শরীর স্বাস্থ্য তত ভালো হয়। আর একটা কথা হচ্ছে, এইটা সবচেয়ে বড় পার্থক্য, বা এইটা দেখলে সবচেয়ে বেশি পার্থক্য হচ্ছে এইটা। আর গ্যাস্ট্রিক আলসারের রুগী আর ডিউডিনাল আলসারের রুগীদের আর একটা পার্থক্য হচ্ছে, রাতের বেলা ডিউডিনাল আলসার যারা, গ্যাস্ট্রিক আলসারে কী বলেছি, খালি পেটে ভালো থাকে, রাতের বেলা কিছু খায়ও না, সারা রাত ভালো যায়। কিন্তু ডিউডিনাল আলসাররা কী করে, ওদের যেহেতু পেট খালি হলেই ব্যথা করে, খালি ও রাত 1টা-1:30টার সময় ওর আবার ব্যথা শুরু হয়ে যায়। তখন ও মাথার কাছে কি রাখে, মুড়ি রাখে, খই রাখে, দুটো মুড়ি খেয়ে 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি। এই গেল 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্য হচ্ছে এইটা যে গ্যাস্ট্রিক আলসারের রুগীদের ক্যান্সার বেশি হয় ওই ঘাট থেকে, ডিউডিনাল আলসারের রুগীদের কম হয়। গ্যাস্ট্রিক আলসারের ঘাটা জবা ফুলের মতো এরকম টকবক করে ঘা একদম, ডিউডিনাল আলসারে ওইরকম হয় না। কথা কি বোঝা গেছে? এইগুলো মোটামুটি ছোটোখাটো পার্থক্যের মধ্যে যেগুলো মনে রাখার মতো সেগুলো আছে। আর এই অ্যাসিড ফ্যাসিড দিয়ে একটু পার্থক্য আছে, সেগুলো মনে রাখার দরকার নেই, এইগুলো মনে রাখলে হবে। তাহলে তা তোমার তো বলেই দিলাম, তুমি তো তাহলে আমার কথাগুলো শোনোনি। গ্যাস্ট্রিক আলসারের রুগী তোমার কাছে আসলে তুমি কি, সে আসি কি বলবে, পেট ব্যথা করে, কবে যে ভাই আমার তো পেটে গ্যাস কিনা বলতে পারি না, আলসার হয়েছে কিনা বলতে পারি না, আমার খালি পেটে পেট ভালো থাকে, যেই দুটো খাই সেই ব্যথা করে।
পানি খেলেও ব্যথা করে, মুড়ি খেলেও ব্যথা করে, বিস্কুট খেলেও ব্যথা করে, তখন তুমি এই কোন টাইপের ঘা এটা জানার জন্য এই সমস্ত পার্থক্য পয়েন্টগুলো জিজ্ঞাসা করে করে পার্থক্য খুঁজে নেবা আর কি। বোঝা গেল? তাহলে এই পার্থক্য, গ্যাস্ট্রিক আলসারের পার্থক্য আর এই ডিউডিনাল আলসারের পার্থক্য, গ্যাস সংক্রান্ত কোনো পার্থক্য বা গ্যাস সংক্রান্ত কোনো জটিলতা বা পাকস্থলীর বদহজম সম্পর্কে কোনো জটিলতা বা পাকস্থলীতে খাদ্যদ্রব্য না খাওয়ার বা খাদ্যদ্রব্য আমরা খেতে পাচ্ছি না, অরুচি যেটা, এরকম সমস্ত চিকিৎসায় এই ওষুধগুলো ব্যবহার করা যাবে। একটা লোক এসে বলল যে ডাক্তারবাবু আমার খাওয়া দাওয়ার পরে রুচি নেই বা আমি খাওয়া দাওয়া করতে পারছি না, খাওয়া দাওয়ার পরে রুচি নেই বা খাওয়া দাওয়া করতে পারছি না, তখনও এই চিকিৎসা দিতে হবে। বোঝা গেছে? আবার একটা লোক বলতেছে যে আমার খাইলে ব্যথা বাড়ে, গ্যাস্ট্রিক আলসার। আমরা যে পার্থক্য বললাম তাতে বোঝাতে গ্যাস্ট্রিক আলসার, তাহলে তারও এই চিকিৎসা। একটা লোক বলল যে আমার অরুচি, দুগাল খাইলে মনে হয় পেট ভরা, সারাক্ষণ পেট ভরা থাকে, ঠিক আছে, তারও এই চিকিৎসা। একজন বলল যে আমার বমি হয়, ভাত দেখলে বমি হয়, ভাত খেতে পারিনি, খাইলে গলাটা না আসে, দুশ্চিন্তা দুর্ভাবনা আসে, তারও এই চিকিৎসা। তাহলে কতগুলো রোগের একই চিকিৎসা। এই চিকিৎসাটা মনে রাখলেই পেটের অর্ধেক চিকিৎসা করা। একটা লোক বলল পেটের এই জায়গাটায় ব্যথা, এটা লাম্বার রিজন, পেটের এই জায়গাটায় ব্যথা, তারও এই চিকিৎসা। একটা লোক বলল যে পেটের এখান থেকে ব্যথা হয়ে এই পর্যন্ত উঠতেছে, গ্যাস হয়ে এখান থেকে এই পর্যন্ত উঠতেছে, তারও এই চিকিৎসা। যতক্ষণ পর্যন্ত কোনো রোগ সঠিকভাবে ডায়াগনোসিস না হবে ততক্ষণ পর্যন্ত এই চিকিৎসা। সঠিক কি? হ্যাঁ, না সঠিকটা কি, সঠিক কি চিকিৎসা, এই সঠিক কি রোগ এটা কিভাবে বের করবা? হ্যাঁ হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে একটা আমরা আল্ট্রাসাউন্ড করে দেখলাম, আল্ট্রাসাউন্ডতে তার পিত্তথলিতে কোনো পাথর আছে কিনা, পিত্তথলিতে কোনো ইনফেকশন আছে কিনা, এটাকে আমরা কোলিসিস্টাইটিস বলি, আর পিত্তথলিতে কোনো পাথর আছে কিনা যেখানে আমরা গলস্টোন বলি, এরকম যদি থাকে তাহলে আমরা এই চিকিৎসা দিয়ে তখন কাজ হবে না। পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে অপারেশন করতে হবে এবং তারে মুখে কিছু না খাদ্য দিয়ে স্যালাইনের পরে রাখতে হবে, রেখে তাকে চিকিৎসা দিতে হবে। যদি কোলিসিস্টাইটিস হয়, কোলিসিস্টাইটিস মানে কি আমি আগেও একদিন ক্লাসে বলেছি তোমাদের, পিত্তথলির পাথরে না, পিত্তথলিতে যদি কোনো ইনফেকশন হয়, টিআইএস আছে, কোলিসিস্টাইটিস, তাহলে ওইখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা, কোনো ইনফ্লামেশন হয়েছে কিনা, তারও যদি হয় তাহলে এই ওষুধের সঙ্গে এই ওষুধ চলবে, এই সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক যোগ করতে হবে। না না, এটাতে তোমার যদি গ্যাস্ট্রিক হয়ে থাকে তাহলে তো তোমার অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, তুমি খালি খালি একটা অ্যান্টিবায়োটিক দিবা কি জানি। ওরে বাবা, আমি তো তোমাকে জিনিসটা তা বলিনি, তুমিও লিখতে পারো ছিপ্র, কিন্তু আমার তো ছিপ্র লেখার কোনো যুক্তি নেই, আমার অ্যান্টিবায়োটিকের কোনো যুক্তি নেই, তাহলে আমি কেন লিখব? এটা হচ্ছে আমার কথা। তুমি লিখলে তোমারে কেউ মারবে না, কথা বোঝোনি? তুমি লিখলে তোমারে কেউ মারবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা লিখলে এই সমস্যাগুলো হয়, গ্যাস বাড়ে, বুক জ্বালা বাড়ে, বদহজম হয়, অনেক সময় পায়খানা কঠিন হয়ে যায়, সিপ্রে দিলে পায়খানা কঠিন হয়ে গেল,
তাহলে গ্যাসের রুগীদের যদি পায়খানা বন্ধ হয়ে যায় তাহলে গ্যাস তো বেরোবে না, তখন সে আরও কষ্ট পাবে, ঠিক না? তাহলে এই গেল এক ধরনের। আর এক ধরনের কি, যদি লিভারে কোনো ব্যথা হয়, সেটা লিভারের ক্লাসের দিন বলবো, সেটা থাক আজকে। আর যদি অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়, তাহলে অ্যাপেন্ডিক্সের যে ক্লাস আছে সেই ক্লাসে তোমাদের বলা যাবে যে অ্যাপেন্ডিক্সের কী সমস্যা। কথা বুঝতে পেরেছ? তাহলে এইগুলো মোটামুটি চিন্তাভাবনা করে এই রোগ চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে। এটা হলে পাকস্থলী সম্পর্কে তোমাদের পরীক্ষা। আর হচ্ছে তোমাদের মেডিসিন কত 4, মেডিসিন 4-এ একটা প্রশ্ন ছিল, দেখতেছি যে এতে এগুলো ছিল কিনা। এতে কোলিসিস্টাইটিস ছিল, যেটা এখন বললাম আর কি, ওটা ছিল আর কি। আর দেখতে যে কিছু ছিল কিনা, পাগলা কুকুরের কামড় টামড়গুলো হয়ে গেছে না? শিশুর নাড়ি কাটা বান্ধা এমন কিছু না, এটা হচ্ছে শিশুর নাড়ি কাটা। তো এখন তো দুইভাবে কাজ করা হয়। এখন নাড়ি কেটে ক্লাম লাগাই দেয়, দেখো নি বাচ্চাদের নাড়িতে একটা করে ক্লাম লাগাই দিয়েছে, এখন আর সুতো দিয়ে বাঁধে না। আবার অনেকে আছে সুতো দিয়ে বাঁধে। সুতো দিয়ে বাঁধা হলে ধরো এখান থেকে এই হচ্ছে নাভি, এখান থেকে 1 ইঞ্চি বাদ, একদম পুরো মাপি 1 ইঞ্চি বাদ, এইখানে যে একটা প্রথম বান্ধন, এর ½ ইঞ্চি পরে আরেকটা বান্ধন, এই দুটো বান্ধন দেওয়ার পরে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। কথা বলতে পারিস? তাহলে এখানে কটা বান্ধন থাকলো? একটা বান্ধন থাকলো। তাহলে একটা থাকলো, তাহলে এখানে এর মাঝখানে তুমি আরেকটা দিয়ে দিতে পারো, দুটো বান্ধন দেওয়া যায়। আর যদি তুমি ক্লাম সিস্টেম করো, তাহলে কেটে দিয়ে ক্লাম লাগাই দিলাম, ক্লাম লাগাই দিয়ে এমনি কেটে দিলাম, একই কেস। মানে কোনো ট্রিটমেন্ট নেই, হয়তো কাটিয়ে লাগানোর সময় একটু ভায়োডিন দিয়ে মুখটা মুছিয়ে দিলি। এখন ৬,০০০ টাকা ওষুধপত্র দিয়ে সিজার করতে হবে, তারা আবার রং লাগাবে কইন্তি। এটা তো এরা ক্লিনিক বেশি হওয়াতে এরা নামতে এখন ৬,০০০ টাকাই ঠিক আছে ওষুধপত্র দিয়ে সিজার করা। ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, যে যা পারে। তাহলে এদের থাকে কি, আমি তাই চিন্তা করি, শুধু কম্পিটিশনের কারণে। এই পল্লী চিকিৎসক ট্রেনিংয়ের আজিজুলের এই একটা গ্রুপ আছে, এরকম যদি আর দুটো থাকতো, তাহলে আজিজুল তোমাদের কাছ থেকে 6 মাসের ট্রেনিং বা 1 বছরের ট্রেনিং বা 2 বছরের ট্রেনিংয়ে যে পয়সা নিত, তারা যদি করতে আমরা অর্ধেক নিবানি, আমাকেও অনুসার ক্লাস করাই দেবেন। তাই তোমরা কি করতে? এখানে এই হয়েছে, এটা হয়েছে, তাই তাহলে কাটা মুখি আর কি লাগাবে কফ? না, 2-3 দিন বলে কোনো কথা না। তুমি নাড়িটা শুকায় না যাওয়া পর্যন্ত রোজ যদি একবার করে ভায়োডিন দিয়ে মুছে দাও, কোনো সমস্যা নেই। ভায়োডিন দিয়ে তুমি মুছে দিতে পারো, ভায়োডিন দিয়ে তুমি মুছলি না মনে করো, কিচ্ছু হবে। তবে এগুলো বললাম তো সবই সম্পর্ক হচ্ছে পয়সার সঙ্গে আর যত্নের সঙ্গে। দেখা যাচ্ছে তুমি যখনই, এখন আর 3 মাস হয় না, 6 মাস আগে কেন?
এখন টিটিনাসের ইঞ্জেকশন তো দেওয়ার নিয়ম অন্য জায়গায়, 13 থেকে 49 বছর। আগে বলা হয়তো 15 থেকে 49 বছর, এখন বলা হয় 13 থেকে 49 বছর বয়সের মহিলারা যারা সন্তান ধারণক্ষম তারা 5টা টিটিনাসের ইঞ্জেকশন নিয়ে রাখবে। নিলে তাদের জীবনে আর কোনো দিন টিটিনাস হবে না, তার সন্তানদেরও টিটিনাসের ইঞ্জেকশন। হ্যাঁ, তারপরেও কি হয়, তারপরেও কি হয় বলছি, তারপরেও কি হয়, বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে তার টিটিনাসের ইঞ্জেকশন দেওয়া হয় না? ওই যে ডিপিটি দেয়, ডিপথেরিয়া পার্টুসিস টিটিনাস, ওখানেও টিটিনাসের ইঞ্জেকশন সে পায়। প্রথম দিন একটা পায় 13 বছর থেকে 45 বছর, মানে বলা হয়েছে 13 থেকে 45 বছর চাইতে বলার চাইতে এইটা বলা হয়েছে বেশি যে সন্তান ধারণক্ষম মহিলারা। 13 বছরের মেয়েরও তো বাচ্চা হচ্ছে, হয় না? তাহলে 13 বছরের ওখান থেকে শুরু করে সন্তান ধারণক্ষম পর্যন্ত এই মহিলার, এদের ভিতরে 5টা ইঞ্জেকশনে দেয়া থাকলে টিটিনাসের, তাদের আর টিটিনাসের ভয় থাকে না। গর্ভের সন্তান হবে না বলেই তো এটি দেওয়া। 5টা দিতে হবে, প্রথম দিন একটা, তার 28 দিন পরের একটা। আরে বাবা, আবার প্রেগন্যান্সি সেই মহিলার একটা, প্রথম একটা, 28 দিন পরে একটা, 6 মাস পরে একটা, 1 বছর পরে একটা, আবার 1 বছর পরে একটা। এই হচ্ছে 5টা টিটিনাসের ইঞ্জেকশন দেওয়ার নিয়ম। এই 5টা দিয়ে দিলে ওরা জীবনের মতো ভালো হয়ে গেল, আর লাগবে না। বুঝা গেছে? ওরে এটিএস না, টিটাভ্যাক্স। তাতেও তো দেওয়া যাবে না, 6 মাস পরে দিতে হবে। তাতে প্রেগন্যান্সি হোক বা না হোক, মনে করেন আপনার প্রশ্নটা করা হচ্ছে না। আপনার প্রশ্ন হচ্ছে যে মনে করেন যে 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে ওই মহিলার পেটে বাচ্চা গেছে, এই তো? তাহলে 2টা ইঞ্জেকশন, প্রথমটা একটা দিলাম, 28 দিন পরে একটা দিলাম, তারপরে সে হলো পেটে বাচ্চা। তাহলে সে 6 মাস পর্যন্ত আমি দেরি করব? 6 মাস পর্যন্ত যদি দেরি করার আগে তার ডেলিভারি হয়ে যেতে গেল, আমার কিছু যায় আসবে না। আরে বাবা, যাবে না কেন? আমরা 6 মাস পরে দিয়ে এটা দেবো। মনে করেন 3টা ইঞ্জেকশন দিলে, 2টো বাচ্চা নেওয়ার পরে 3টে ইঞ্জেকশন দিলে, আর দিলে না, তাহলে যদি তারপরে সে আবার 2টো দিতে চায় তাহলে দেখতে হবে যে 1 বছর হয়ে গেছে কিনা। 1 বছর হয়ে গেলে তার আবার একটা দেওয়া যাবে, তার আবার 1 বছর হয়ে গেলে আরেকটা দেওয়া যাবে, এভাবে 5টা দিচ্ছে। কথা বোঝা গেছে? আর নাভি কাটার আর একটা সুবিধা হচ্ছে এই যে নাভি তাড়াতাড়ি শুকায় পড়ার জন্যে কারোর 4 দিন পরেও নাভি পড়ে, কারোর 5 দিন পরেও নাভি পড়ে, কারোর 7 দিন পরেও নাভি পড়ে। নাভি পড়ে গেলে যে নাভির গোড়াটা থাকে ওইটা একটু কাঁচা থাকে কারোর, ওইটা একটু ভায়োডিন দিয়ে মুছে দিতে হয়। বাড়ি যাওয়ার সময় ওইটা একটু ভায়োডিন দিয়ে মুছে দিতে হয়। আর আমি সাধারণত যেটা করি রাউন্ডের সময়, সেটা হচ্ছে আমি একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিই, সেপাকুলোর। হ্যাঁ, সেপাকুলোর গ্রুপের একটা ওষুধ আমি দিই, যেমন লোরাসেপ, অ্যালকুলার, তারপর লোরাসেপ আর অ্যালকুলার, এই দুটো আমি বেশি লিখি। আর একটা কী জন্য একটা আছে যেন, এইগুলো 8 ফোঁটা করে 3 বার ও খাবে। খেলে ঘাড়টাও শুকাই গেল। অনেক সময় বাচ্চারা কমপ্লেন করে যে আমাদের একটু সর্দি কাশি হচ্ছে, মারা বলে, মার সঙ্গে লোকেরা বলে যে একটু সর্দি কাশি হচ্ছে, তখন একটু অ্যান্টিবায়োটিক দিলে সেটাও কাজ হলো। আবার দেখা যাচ্ছে যে বলে যে একটু গায়ে জ্বর যার মতো আসছে, যে তাহলে আমার অ্যান্টিবায়োটিকই সে কাজটা হয়ে গেল।
বাচ্চার নাড়ি কাটার সঙ্গে এইগুলোই আছে সম্পর্ক। কথা বোঝা গেছে? আর নাড়ি পড়ে যাওয়ার পরে ভায়োডিন দিয়ে একটু মুছিয়ে দিতে হবে, বাড়ি যেয়ে বুকের দুধ খাওয়াতে বলতে হবে। সন্তানের দিকে খেয়াল রাখবে যে কোনো ধুলোবালির মধ্যে যেন না যায়, ধুলোবালির মধ্যে যেন না পড়ে, কারোর পুরনো ন্যাকড়া চোখড়া যেন ব্যবহার না করে, এই সমস্তগুলো তার বলে দিতে হবে আর কি। আর ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে, এটা মনে রাখতে হবে। 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবে, 6 মাসের ভিতরে বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার খাবে না। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত থাক। তোমাদের 16 তারিখে পরীক্ষা হবে? হ্যাঁ,